কলেজের সবচেয়ে সুন্দরী এবং টপার মেয়ের প্রেমে পড়ে এক বলদ মার্কা ছেলে। প্রথমে তারা একে অপরকে সহ্য করতে না পারলেও ধীরে ধীরে দেখা যায় তারা একে অপরকে ভালোবেসে ফেলে, এমনকি বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। তবে তাদের মা বাবার জীবনে এমন কিছু অতীত ছিল যার কারণে তাদের এই সম্পর্কটাই ভেঙে যায়। কিন্তু শেষ পর্যন্ত তারা কি পারবে একে অপরের মা বাবাকে মানিয়ে তাদের সম্পর্কটা আবারও জোড়া লাগাতে? তাছাড়া কি এমন ঘটেছিল তাদের বাবা মায়ের জীবনে, সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প কিশমিশে। চলুন তাহলে আর দেরি না করে এই গল্পটা শুরু করা যাক। শুরুতেই একটা লোককে দেখানো হয় যে কিনা আজ ফ্রান্সে এসেছে, কারণ সেখানে আজ তার একটা বইয়ের ফরাসি ভার্সন লঞ্চ হবে। মূলত সে হলো এই বইটার লেখক। দেখা যায় বেশ ভালোভাবেই তার বইটা লঞ্চ হয়ে যায়, আর এই পার্টি শেষ করেই সে তার হোটেল রুমে চলে যায়, কেননা কাল ভোরবেলাতেই তাকে আবারও ভারতে ফিরতে হবে। ভারতে যাওয়ার ফ্লাইট রয়েছে তার। কিন্তু এদিকে দেখা যায় এয়ারপোর্টে তার নাম বারবার অ্যানাউন্স করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। তারপর কিছুক্ষণের মধ্যেই প্লেন টেক অফ করে যাবে, কিন্তু লোকটা তো তখনও হোটেল রুমেই পড়ে পড়ে ঘুমাচ্ছিল। সেই সময় দেখা যায় তার মা তাকে কল করে। অনেকক্ষণ ধরে কল করার পর শেষে গিয়ে সে কলটা রিসিভ করে। তখনই তার মা তাকে জানায় যে তার না এখন এয়ারপোর্টে থাকার কথা, সে এখনো হোটেলে কি করছে। এই কথা শুনেই তার মনে পড়ে যায় যে তাই তো, তার তো আজ ফ্লাইট রয়েছে। তাই সে দ্রুত হোটেল থেকে চেক আউট করে সরাসরি এয়ারপোর্টে চলে আসে। কিন্তু সেখানে এসে সে জানতে পারে যে তার প্লেন তো অলরেডি টেক অফ করে গেছে, তাকে এখন আরো 6 ঘন্টা অপেক্ষা করতে হবে নেক্সট ফ্লাইটের জন্য। এই সময় লোকটা আমাদেরকে তার ইন্ট্রোডাকশন দেয়। তার নাম হলো বিক্রম বন্দ্যোপাধ্যায়। সে একজন বাঙালি, এখানে এসেছিল তার বইয়ের ফরাসি ভার্সন লঞ্চ করার জন্য, আর আজকেই তাকে ভারতে ফিরতে হতো, কিন্তু তা সে পারল না। এর পেছনে অবশ্য একটা কারণ রয়েছে। সেই ছোটবেলা থেকে ঘুমের সমস্যার জন্য তার সবকিছুতে এরকম গন্ডগোল বেঁধে যেত, আর আজও তার ব্যতিক্রম হয়নি। তাই এখন তাকে আরো 6 ঘন্টা এই এয়ারপোর্টে বসেই কাটিয়ে দিতে হবে। ছোটবেলা থেকেই সে ছিল মূলত প্রচুর পরিমাণে অলস, আর এই অলসতার কারণে তার জীবনটা এখন অন্যরকম হতে পারলেও হয়নি। সে আরো বলতে থাকে যে পৃথিবীতে 2 ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ আছে যারা কিনা অনেক অপরচুনিটি পেতে চায়, কিন্তু তাদেরকে তেমন কোনো সুযোগ সুবিধাই দেওয়া হয় না। আবার অন্য ধরনের মানুষ হলো যাদের সামনে অপরচুনিটি শেষ থাকে না, কিন্তু তারাই অলসতার কারণে কিচ্ছু করতে চায় না। বিক্রম সেই দ্বিতীয় ধরনের মানুষের মধ্যেই পড়ে, আর সে এখন এই এয়ারপোর্টে বসেই আমাদেরকে তার ছোটবেলা থেকে বেড়ে ওঠার কাহিনী বলবে। তাই এখান থেকে গল্প চলে যায় অতীতে। আমাদেরকে বিক্রমের বাবা গোবিন্দকে দেখানো হয়। সে মাছের অনেক বড় ফ্যান ছিল। যখনই বাজারে যেত তখনই অনেক অনেক মাছ কিনে আনতো। স্বভাবে সে বেশ রসিক ধরনের মানুষ। তাছাড়া আমরা জানতে পারি যে কাল হলো বিক্রমের রেজাল্ট, তাই গোবিন্দ একটু বেশি খুশি ছিল। সে তো ভাবতে থাকে যে তার ছেলে নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট করবে, আর তাকে সবাইকে মিষ্টি কিনে খাওয়াতে হবে। এরপরে আমাদেরকে বিক্রমের মাকে দেখানো হয়। সে ছিল খুবই সিরিয়াস ধরনের মানুষ, মানে বিক্রমের বাবার ঠিক উল্টো। বেশি ঠাট্টা মজা তারা একদম পছন্দ না। সে সবসময় চুপচাপ থাকতেই পছন্দ করে, আর ঘরের সব কাজ একা হাতে সামলায়। এর থেকেই বোঝা যায় বিক্রমের বাবা এবং মা একে অপরের ঠিক উল্টো ছিল, আর এর জন্য তাদের মধ্যে প্রায় বিভিন্ন বিষয়ে মতামতের ভিন্নতার কারণে ঝগড়া হতেই থাকতো। কিন্তু তারপরেও তারা সবসময় একসাথেই ছিল। এরপর আমাদের দেখানো হয় গোবিন্দবাবু বাসায় আসে, আর মমতা ব্যানার্জির ছবির সামনে ধূপকাঠি জ্বালিয়ে তার পুজো করতে থাকে। সে তাকে অনেক মান্য করত। এদিকে তার ওয়াইফ কবিতা দেবী সবার জন্য নাস্তার ব্যবস্থা করতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন বিক্রমকে দেখানো হয়। সে সকালে অনেক কষ্টে ঘুম থেকে ওঠে, আর উঠেই সে তার বাসার কাজের লোক দিদিকে ডেকে তার ফোনটা চার্জে দিয়ে যাওয়ার জন্য বলে। তাছাড়া তার হাতে বোতল ধরিয়ে দেওয়ার জন্যও বলে। মানে কোনো কাজই সে নিজে থেকে করতো না। সামান্য সামান্য কাজের জন্য তার অন্যদের প্রয়োজন হতো। এতটাই বেশি অলস ছিল সে। তাছাড়া তার পড়াশোনার প্রতিও কোনো মন ছিল না। সে সবসময় ভিডিও গেম, কমিক এগুলো নিয়েই থাকতো। যাক, সে তো ওদিকে ঘুম থেকে ওঠে। তখন অন্যদিকে তার বাবা অনেক বেশি রেগে বেগে তাকে ডাকতে থাকে, কারণ আজ ছিল তার রেজাল্টের দিন। কিন্তু রেজাল্ট আনতে না গিয়ে বিক্রম বাসায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিক্রম তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কোনোভাবে বাইরে বের হয়। তখনই তার বাবা বলে যে সে তার রেজাল্ট কি হয়েছে তা জানতে পেরেছে। সে তো পরীক্ষায় ফেল করেছে। এই বলেই সে এক লাঠি দিয়ে বিক্রমকে মারতে শুরু করে। আর তাদের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে কবিতা চলে আসে, আর কোনোভাবে মার খাওয়ার হাত থেকে বিক্রমকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। কিন্তু রেজাল্টের কথা শুনে সেও অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। এরপর সে বিক্রমের কাছে জিজ্ঞেস করে যে সে এখন কি করবে। বিক্রম তার মায়ের সাথে সবসময় ফ্রি ছিল, তাই মাকে বলতে থাকে যে সে আর্ট নিয়ে পড়তে চায়, কমিক বুক বানাতে চায়। কিন্তু তার বাবা এগুলো শুনে আরো বেশি রেগে যায়।
সে তো আরো বলতে থাকে যে সে যেই সিদ্ধান্ত নিবে এরপর তাই হবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় সে কোনোভাবে কোনো জায়গা থেকে কানেকশন ম্যানেজ করে তাকে শিলিগুড়ির একটা কলেজে ডিরেক্টলি 3rd ইয়ারে ভর্তি করিয়ে দেয়। কারণ দ্বাদশ ক্লাসে সে অলরেডি 3 বছর ছিল। কিন্তু বিক্রমের তো একদমই সেই কলেজে যেতে ইচ্ছা করছিল না, কারণ তার বাবা তাকে তার পছন্দ মতো সাবজেক্টে ভর্তি করে দেয়নি। তবে তারপরেও কোনোভাবে মনকে প্রস্তুত করে সে শিলিগুড়ির উদ্দেশ্যে সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় তার বাবা অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ যতই সে ছেলেকে বকুক তার তো ছেলের প্রতি অনেক বেশি টান ছিল। বিক্রমের পরিবার আসলে এমনই ছিল, প্রচুর ফিল্মি টাইপের। তো দেখা যায় বিক্রম কলেজে চলে আসে, কিন্তু সবার থেকে বয়সে বড় হওয়ার কারণে তাকে সবাই প্রথমে প্রফেসর মনে করতে থাকে। কিন্তু বিক্রম যখন সবাইকে জানায় যে সে কোনো প্রফেসর না, তাদের মতোই একজন স্টুডেন্ট, আর তাছাড়া সে 3rd ইয়ারে ভর্তি হয়েছে, তখন তো এই কথা শুনে সবাই তাকে নিয়ে খুব হাসাহাসি করতে থাকে। 3rd ইয়ারে পড়া সত্ত্বেও তাকে প্রথম দিন র্যাগিং এর শিকার হতে হয়। তাছাড়া তার প্রথম দিকে বন্ধু বানাতেও অনেক বেশি কষ্ট হচ্ছিল। অনেক ভালো বন্ধু বলতে তার কেউ নেই, সে সবসময় একাই থাকতো। দেখা যায় একা একা বসে বসে সে গান শুনছে বা তার বাবা মাকে মিস করছে। তাছাড়া পড়ালেখাতেও তার একদমই মন বসে না। সে প্রায় তার মাকে কল করে বলতো যে পড়ালেখা করে তার কোনো ক্যারিয়ার হবে না, তার আসল ক্যারিয়ার তো কমিকে। কিন্তু তার মায়ের তো করার কিছুই ছিল না, কারণ বিক্রমের বাবা এতে কখনোই রাজি হবে না। তো এভাবেই বিক্রমের দিন কাটতে থাকে। তখন একদিন হঠাৎ করেই 2 যমজ বোন তার কাছে আসে আর কিছু সিনিয়রের সাথে গিয়ে দেখা করার জন্য বলে। বিক্রমও তাদের কথা মতো সেখানে যায়। আর তখনই পথে তার দেখা হয়ে যায় একটা মেয়ের সাথে। মেয়েটার নাম হলো কল্পনা। কল্পনা ছিল একজন টপার, আর সে ছিল টিপিক্যাল টপারদের মতোই বোরিং। সে সবার সাথে বেশি একটা কথা বলতো না, নিজের মধ্যেই থাকতো আর সবসময় পড়াশোনা নিয়েই পড়ে থাকতো। সে কলেজে এই কারণে অনেক বেশি ফেমাসও ছিল। বিক্রমের তো তাকে প্রথম দেখেই খুব পছন্দ হয়ে যায়, কিন্তু যেহেতু সে তার লিগের বাইরে, তাই বিক্রম আর তার কথা ভাবে না। তবে একদিন বিক্রমের বন্ধুরা বিক্রমকে একটা ডেয়ার দেয়। তারা বলে যে বিক্রম যদি কল্পনার কাছে গিয়ে তার সাথে 2 মিনিট অন্তত কথা বলতে পারে, তাহলেই সেই ডেয়ার জিতে যাবে। এই কথা শুনে বিক্রম ডেয়ারটা কমপ্লিট করার জন্য কল্পনার কাছে যায় আর তাকে 2 মিনিটে ফালতু ফালতু কথা বলতে থাকে, যেমন সে সবসময় পড়ালেখা নিয়ে কেন থাকে আর তাছাড়া এত বোরিং কেন সে। এসব কথা বললে তখন স্বাভাবিকভাবেই কল্পনার অনেক বেশি রাগ হয়। তাই সে তাকে বলে যে সে বোরিং হলে তার কি সমস্যা, আর তার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি। তো এরকম ভাবেই বিক্রম 2 মিনিট ধরে তার সাথে কথা বলতে সক্ষম হয়। আর তখনই সে জোরে চিৎকার করে ওঠে। আর সেই সময়ই ঝাড়ের মধ্যে থেকে তার বন্ধুরা সব উল্লাস করতে করতে বেরিয়ে আসে। তার সাথে এমন প্র্যাঙ্ক করার জন্য কল্পনার তো অনেক বেশি রাগ হয়। সে তখনই বিক্রমকে জোরে একটা চড় মেরে দেয়। বিক্রমও তো চুপ থাকার ছেলে না, সেও কল্পনাকে উল্টে একটা চড় মারে, যার জন্য তাদের দুজনকেই তখন প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েও তারা দুজন একে অপরের সাথে ঝগড়াই করতে থাকে। এই জন্য তারা দুজনেই অনেক অনেক পানিশমেন্ট পায়। দুজনে তো কোনোভাবেই থামছিল না, একটু পরপরই মারামারি, আবার কথা কাটাকাটি, এগুলোই তারা করে যাচ্ছিল সারাটা দিন ধরে। শেষমেশ বিক্রম তার কার্টুন আঁকা এই ট্যালেন্ট কাজে লাগিয়ে একটা খাতায় কার্টুন আঁকে আর পাশে সরি লিখে কল্পনার কাছে দেয়। সে তো কখনো ভাবেইনি যে এভাবে সরি বললে কল্পনা তাকে ক্ষমা করে দিবে, কিন্তু কল্পনা তখন তার ড্রয়িং দেখে হেসে ফেলে আর তাকে সাথে সাথেই ক্ষমা করে দেয়। এরপর থেকে তাদের দুজনের মধ্যে মূলত বন্ধুত্ব শুরু হয়। সবসময় তারা একসাথেই থাকতো আর অনেক জায়গা আর অনেক কিছু এক্সপ্লোর করত। কলেজের মধ্যে অল্প দিনের মধ্যেই তাদের এই ফ্রেন্ডশিপ অনেক বেশি পপুলার হয়ে যায়। বিক্রমের সাথে মিশে কল্পনার কোনোভাবেই বোরিং ছিল না। সে সবসময় পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সাথেও মজা করতে শুরু করে আর কলেজ লাইফটা ঠিক করে এনজয় করতে থাকে। এভাবেই চলতে চলতে তাদের বন্ধুত্ব একটু বেশি গাঢ় হয়ে যায়। একদিন তারা একে অপরের অনেক বেশি কাছাকাছি চলে আসে আর ঘনিষ্ঠ সময় পার করতে থাকে। এরপর দেখানো হয় বিক্রম কল্পনার দিকে তাকিয়ে থাকলে কল্পনা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, সেভাবে তাকিয়ে আছে কেন। বিক্রম বলে যে সে শুধু এটাই ভাবছিল যে কত অল্প দিনে তারা কত কাছাকাছি চলে এসেছে। এরপরে বিক্রম কল্পনার কাছে জিজ্ঞেস করে এটা কি তার ফার্স্ট টাইম। কল্পনা প্রথমে না জানায়, এরপর এসে সে বলতে থাকে যে এগুলো নিয়ে বিক্রমকে ভাবতে হবে না। এরপরই তারা কথা বলতে বলতে বিক্রম কল্পনাকে তার হোস্টেল পর্যন্ত পৌঁছে দিচ্ছিল। পথে এসে কল্পনাকে বলতে থাকে যে তার শুয়ে থাকতে খুব ভালো লাগে, কোনো কাজ থাকবে না, সারাদিন সে শুধু শুয়ে শুয়ে থাকবে। এসব শুনে কল্পনা বলে যে বিক্রম যে একজন কার্টুনিস্ট হতে চায় এটা সে জেনে গেছে। বিক্রমের কাছে সে কোন ক্যারিয়ার চায় এটা জিজ্ঞেস করলেই সে তাকে মিথ্যা কথা বলে। যাই হোক, এরপর কল্পনা তার হাত বাড়িয়ে দিয়ে বিক্রমকে বলে যে সে যেন তাকে প্রমিস করে যে সে তার অলসতাকে সাইডে রেখে একদিন অনেক বড় কার্টুনিস্ট হবে। কিন্তু বিক্রম তখন তাকে প্রমিস করতে পারে না।
এরপরে তারা কল্পনার বাসা পর্যন্ত চলে আসে। সেখানে যাওয়ার পরে কল্পনা বিক্রমকে বলতে থাকে যে সে যদি তার মনের কথা কখনো তাকে শেয়ার করতে চায় তাহলে করতে পারে, কল্পনা তাকে জাজ করবে না। এই বলেই সে তার বাড়ির ভেতর চলে যায়। এদিকে তখন আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। সে তো কিছুতেই কল্পনার কথা ভুলতে পারছিল না। তাছাড়া বিক্রম বলতে থাকে যে কল্পনা তার জীবনে ঘটা সবচেয়ে বেস্ট একটা জিনিস, সে তাকে ভালোবেসে ফেলেছিল। আর এই কথাটা সে যত দ্রুত সম্ভব কল্পনাকে জানাতে চায়, কারণ তাদের কলেজ শেষ হতে আর বেশি দিন বাকি ছিল না। এরপর দেখা যায় লাস্টে যখন ফেয়ারওয়েল পার্টি হয় সেদিনই বিক্রম কল্পনাকে সব জায়গায় খুঁজতে থাকে। এরপর যখন তাকে খুঁজে পায় তখন আমরা দেখি কল্পনার কিছুটা মন খারাপ। সে বিক্রমকে কিছু একটা বলতে চায়, কিন্তু বিক্রম কি বলতে এসেছে এটা তার কাছে আগে জানতে চায়। বিক্রম তো খুবই এক্সাইটেড হয়ে তাকে বলে যে সে প্রথমে ভাবতো যে সে শুধু তাকে পছন্দ করে, কিন্তু কালকের পরে সে সব বুঝতে পেরেছে যে সে তাকে ভালোবাসে। একথা শুনেই কল্পনা বলে তাদের ছেলেদের কি সমস্যা, তারা এত সহজে ভালোবেসে ফেলে কেন? বিক্রম তো তার ব্যাপারে ভালো করে কিছু জানেই না। বিক্রম তখন বলে যে সে তাকে খুব ভালো করেই জানে, তাছাড়া তারা আগের দিন একসাথে থেকেছে। কল্পনা তখন তাকে থামিয়ে দিয়ে বলে একদিন একটু সে শুয়েছে বলে সে তাকে ভালোবেসে ফেললো, এটাকে কি ভালোবাসা বলে? ভালোবাসা হলো রেসপন্সিবিলিটি। বিক্রম তার কথা শুনে অনেক অবাক হয় আর বলতে থাকে যে তার মতো মেয়েদের কাছে কি এরকম কাছাকাছি আসা একদম নর্মাল। কল্পনা বলে যে তার এত বড় বড় কথা বলার কোনো দরকার নেই, তার মতো ছেলেদের ভালোবাসা শুধু ক্ষণিকের জন্য হয়, আর কল্পনার জন্য ভালোবাসা হলো সারা জীবনের কমিটমেন্ট। বিক্রম এ কথা শুনে বলে যে সে তাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস। কল্পনা বলে সে নিজেকেই সামলাতে পারে না, একটা সিরিয়াস সম্পর্ক কিভাবে সামলাবে? আচ্ছা সে মনে করুক যে কল্পনা তাকে বিয়ে করবে, কিন্তু তাহলে সে সংসার কিভাবে চালাবে? এটা নিয়ে কি সে ভেবেছে? কাউকে ভালোবাসা আর পছন্দ করা একদমই ডিফারেন্ট। মাঝে মাঝে কোনো কিছু না বলেও ভালোবাসা যায়, আর মাঝে মাঝে অনেক কিছু বলেও ভালোবাসা যায় না। এই বলেই সে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। বিক্রম তখন অনেক বেশি কষ্ট পায়, কিন্তু সে আর কিছুই বলে না। দৃশ্য চলে যায় পরের দিন। আজ তাদের সবার হোস্টেল থেকে বাসায় ফিরে যাওয়ার সময় চলে এসেছে। বিক্রম মনের মধ্যে অনেক বেশি কষ্ট নিয়ে হোস্টেল থেকে বের হয়। এরপর শেষবারের মতো কল্পনার দেখা পাওয়ার জন্য তার বাড়ির সামনে যায়। সেখানে আমরা বাড়ির সামনে একটা মহিলাকে দেখতে পাই, তিনি হয়তো কল্পনার মা। তো বিক্রমকে দেখে সে কিছুটা অবাক হয়। এদিকে বিক্রম কল্পনাকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে রেল স্টেশনে চলে আসে আর ট্রেনে উঠে এখান থেকে বাসায় চলে যায়। সে বাসায় তো চলে আসে, কিন্তু তার মন তখনও কল্পনার কাছেই পড়েছিল। আর এই কষ্টের জন্যই সে বুঝতে পারে মানুষ কেন মন ভেঙে গেলে মদ খায়। সে বাসায় গিয়ে কোনো কিছুতেই মন বসাতে পারছিল না, তাই সে লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। আর বিক্রমের বাবা গোপালও এই ব্যাপারটা খেয়াল করে। ছেলের এমন অবস্থা দেখে তারও ভীষণ খারাপ লাগে। সে তো তাকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যায় বিক্রম এত বেশি ডিপ্রেশনে ছিল যে সে অনেকবার আত্মহনন করার কথাও ভাবে, কিন্তু কোনোভাবে সাহস করে উঠতে পারছিল না। সারাক্ষণ সে কান্নাকাটি করতে থাকে। তার বাবা তার এই অবস্থা দেখে নিজেকে আর সামলে রাখতে পারে না। সে চলে যায় তার স্ত্রীর কাছে। কবিতার কাছে গিয়ে সে বলতে থাকে যে তাদের ছেলের কিছু একটা হয়েছে, তাকে দেখে মনে হচ্ছে সে অনেক বেশি কষ্টে আছে। তাছাড়া সে কারোর সাথে ঠিক করে কথাও বলছে না, আর লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্ক করতেও শুরু করেছে। এই কথা শুনে তো বিক্রমের মাও অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখনই বিক্রম সেখান থেকে যেতে থাকলে কবিতা তাকে ডাকে আর তার সাথে কি চলছে এই ব্যাপারে জিজ্ঞেস করে। বিক্রম প্রথমে তাকে কিছুই বলতে চায় না। তার মা তখন বারবার তাকে জোর করতে থাকে। এতে তো বিক্রমের খুব রাগ হয়ে যায়। সে তখন বলতে থাকে যে তাদের কাছে কি বিক্রমের জন্য সময় আছে? বিক্রমের কি কারণে এত কষ্ট হচ্ছে এ ব্যাপারে তো জানারই তাদের সময় নেই। কখনো কি তারা তার কাছে কিছু জানতে চেয়েছে? তাহলে এখনো জানার দরকার নেই। তার বাবা তখন তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে সে বলুক না। বিক্রম তখন বলে যে তার শান্তি লাগবে, যেটা এই বাড়িতে নেই। আর তাছাড়া তারা কি সম্পর্কের মানে জানে? ভালোবাসা কাকে বলে তা জানে? তারা এখনো কিছুই জানে না। তাহলে বিক্রম কিভাবে জানবে? তারা তো কখনো তাকে ভালোবাসা কাকে বলে সেটা শেখাতেই পারেনি। শেখাতে হলে তো তাদের দুজনের একে অপরকে ভালোবাসতে হতো। তার বাবা মা দুজনেই কিছু বলতে পারে না তখন, তারা চুপচাপ সব শোনে। বিক্রমের পর কাঁদতে কাঁদতে বলতে থাকে যে তার আর কিছুই ভালো লাগছে না, তার মরে যেতে ইচ্ছা করে। এটা বলেই সে ছাদে চলে গিয়ে একা একা দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে তার বাবা তার কাছে আসে আর তাকে খুবই শান্তভাবে বুঝিয়ে বলতে থাকে যে যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন বাবা মা বাচ্চাদের বন্ধু হয়ে যায়। এরপর যখন বাবা মা বয়স্ক হয়ে যায় তখন তাদের বাচ্চারা তাদের গার্জিয়ান হয়ে ওঠে। সে আরো বলে যে বিক্রমের এবং তাদের বেড়ে ওঠা একরকম ছিল না। তার যখন বিক্রমের মায়ের সাথে বিয়ে হয়েছিল তখন বিয়ে হওয়ার আগ পর্যন্ত তারা একে অপরকে চিনত না। বিয়ের পর সে তার মাকে ধীরে ধীরে চিনতে শুরু করেছে, আর এখনো পর্যন্ত তাকে চিনেই যাচ্ছে। কারণ মেয়েদের চেনা অত বেশি সহজ না। তো সে শুধু তাকে একটা জিনিস বলতে এসেছে, আর তা হলো তার যা ইচ্ছা সে যেন তাই করে, কিন্তু সেটা যেন মন থেকে করে। তাকে আর কেউ আটকাবে না। যদি কোনো ক্যারিয়ার কাজ না করে
তাহলেও কোনো সমস্যা নেই, তার বাবা সবসময় তার পাশে আছে। কিন্তু শুধু একটাই কথা, সে যেন কখনোই মরে যাওয়ার কথা না বলে। তাদের দুজনের বিক্রম ছাড়া আর কেউ নেই। তাছাড়া তার মা তাকে এবং গোপালকে দুজনকেই অনেক বেশি ভালোবাসে। সে জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে তাদের দুজনের সুখের জন্য, কিন্তু কখনো রিটার্নে কিচ্ছু চায়নি। এটাকেই বলে ভালোবাসা। এভাবে ভালোবাসি বলা ছাড়াও ভালোবাসা যায়। এ কথা শুনে তখন বিক্রমও ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর তাকে সরি বলে। তার বাবা তখন তাকে বলে সে যেন সবসময় নিজের উপর বিশ্বাস রাখে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। বাবার এই কথায় বিক্রম ভালোবাসা কাকে বলে সেটা খুব ভালো করেই বুঝে গেছে। এর জন্য সে তখন তার রুমে গিয়ে কন্ট্যাক্টে কল্পনার নাম সার্চ করতে থাকে, কিন্তু বুঝতে পারে যে সে সবসময় কল্পনার সাথে মেসেজে এই কথা বলেছে, কখনো তার নাম্বার নেওয়া হয়নি। তাই সে তখনই অনেক সাহস করে কল্পনাকে মেসেজ করে আর তার নাম্বার সেন্ড করার জন্য বলে। দেখা যায় কল্পনাও খুব তাড়াতাড়ি রিপ্লাই করে, তার নাম্বারও দিয়ে দেয়। বিক্রমও তখন সাথে সাথে তাকে কল করে আর বলে যে সে খুব ভালো করে বুঝতে পেরেছে যে ভালোবাসা কাকে বলে। সে তাকে ছাড়া কখনোই বাঁচতে পারবে না, তাকে সে বিয়ে করতে চায় আর সে এখন বই লেখা শুরু করবে। কোনোভাবে তো ইনকাম করে সংসার চালাতে হবে, কিন্তু তার জীবনে তাকে লাগবেই লাগবে। তার কথা শুনে কল্পনা তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে যে সে তো এতদিন তার কলেরই অপেক্ষা করছিল, ভাবছিল যে কখন সে তাকে কল ব্যাক করবে। আর সেদিন সে মূলত বিক্রমের উপর অভিমান করেছিল, কারণ ছোটবেলা থেকে যদি কেউ তার জন্মদিন ভুলে যেত তাহলে তার অনেক অভিমান হতো। যেদিন বিক্রম তার সাথে তার মনের কথা শেয়ার করার জন্য এসেছিল সেদিন কল্পনা তার কাছ থেকে বার্থডে উইশ শোনার জন্য অপেক্ষা করছিল, কিন্তু বিক্রম তাকে উইশ করেনি। তখনই কল্পনার মনে হয়েছিল যে বিক্রম হয়তো আসলেই তার ব্যাপারে সিরিয়াস না, কিন্তু আজ যখন সে তাকে কল করলো তখন সে তার ভালোবাসা বুঝতে পেরেছে। তো বিক্রম কি তাকে বিয়ে করবে? বিক্রম জানায় হ্যাঁ, সে অবশ্যই তাকে বিয়ে করবে। এদিকে দেখা যায় গোপাল তার রুমে ড্রিঙ্ক করতে থাকে। কবিতা তার এই অবস্থা দেখে তার উপর কিছুটা রাগই করে আর বলে যে সে ড্রিঙ্ক করলে নিজেকে সামলাতে পারে না, তাহলে কেন ড্রিঙ্ক করে? গোপাল বলে যাতে করে কবিতা তাকে খুব সুন্দর করে যত্ন করে ঘুম পাড়িয়ে দেয়, এজন্যই সে ড্রিঙ্ক করে। এই বলেই সে কবিতার পায়ের উপরে ঘুমিয়ে পড়ে। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যকার সম্পর্কও ঠিক হচ্ছিল, যেটা কিনা বিক্রম তার রুম থেকে দেখতে পায় আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর থেকে দেখানো হয় বিক্রম আর কল্পনার মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছে। তারা সবসময় একে অপরের সাথে কথা বলে, অনেক অনেক গল্প করে, লুকিয়ে লুকিয়ে দেখাও করে। এভাবেই তাদের দিন অনেক বেশি ভালো কাটছিল। প্রেমের এই প্রথম দিনগুলো আসলেই অনেক বেশি সুন্দর হয়ে থাকে, একেবারে যেন স্বপ্নের মতো। তো তখন একদিন আমাদেরকে কল্পনার মাকে দেখানো হয়। আজ তার এবং কল্পনার বাবার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, কিন্তু প্রতি বছরের মতো এই বছরও সে একাই অ্যানিভার্সারি উদযাপন করে। কল্পনার বাবা তার জন্য গিফট রেখে গিয়েছে ঠিকই, কিন্তু কাজের ব্যস্ততার জন্য একসাথে অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য সে সেখানে ছিল না, যার কারণে কল্পনার মা অনেক বেশি কষ্ট পায়। তার মায়ের যেন খুব বেশি কষ্ট না হয়, তাই কল্পনা তার সাথেই দিনটা সেলিব্রেট করে। এভাবে সে তার মন ভালো করার চেষ্টা করতে থাকে। এরপর দেখানো হয় কল্পনা বিক্রমকে তার বাবার ব্যাপারে বলছিল। সে বলতে থাকে যে সে তার বাবাকে খুব একটা এক্সপ্লোর করতে পারেনি, কিন্তু মায়ের কাছে শুনেছে তার বাবা নাকি অনেক ইন্ট্রোভার্ট একটা মানুষ ছিল আর প্রচুর সিরিয়াস ছিল। কিন্তু তারপরেও কল্পনা কেন যেন তার বাবাকে অনেক বেশি ফিল করতে পারে। তার বাবা মনের দিক থেকে অনেক ভালো একটা মানুষ। এই কথাগুলো শুনে বিক্রম বলে যে সে খুব ভালো করেই বুঝতে পারছে যে তার শ্বশুর তাকে পরবর্তীতে ঝামেলা দিতে পারে। কল্পনা বলে যে না, এমন কিছুই হবে না, কিন্তু তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের দুই পরিবারের দেখা করিয়ে দিতে হবে। যেহেতু কিছুদিন পরেই তাদের রেজাল্ট, তো বিক্রম যেন রেজাল্ট কালেক্ট করার জন্য তার বাবা মা দুজনকে নিয়ে শিলিগুড়ি চলে আসে। কল্পনা তো তার মাকে আগে থেকেই বিক্রমের ব্যাপারে সবকিছু জানিয়ে রেখেছে আর তার বাবাকেও সে জানিয়ে দিবে। তো দুই পরিবারকে তারা রেজাল্টের দিনে দেখা করিয়ে দিতে চাচ্ছে, যাতে করে তারা তাদের বিয়ে নিয়ে আলোচনা করতে পারে। বিক্রম তখন বলে যে সে তো এখনো তার বাবা মাকে বিয়ের ব্যাপারে কিছুই জানাতে পারেনি। কবিতা তখনই বিক্রমকে তার বাবা মাকে সবটা জানানোর জন্য যেতে বলে। কল রাখার পরে বিক্রম কোনোভাবে সাহস করে তার বাবা মার কাছে যায়। প্রথমে সে তার মাকে বলার চেষ্টা করে, কোনোভাবে সাহস করে সরাসরি সে তার মাকে বলেই দেয় যে কল্পনা নামের একটা মেয়েকে সে অনেক বেশি পছন্দ করে, তাকে ভালোবাসে আর সে তাকেই বিয়ে করতে চায়। এসব কথা শুনে তার মা তো অনেক বেশি অবাক হয়। সে কি বিয়েটাকে PS5 মনে করছে নাকি, যে এসে বায়না ধরলেই সে দিয়ে দিবে? আর তাছাড়া সে তো কোনো কাজও করে না, বিয়ের পর বউকে কি খাওয়াবে? বিক্রম তখন বলে যে সে কোনো একটা কাজ খুঁজে নিবে। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই সেখানে বিক্রমের বাবা চলে আসে। আর বিক্রমের বিয়ের কথা শুনে সে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর বলতে থাকে যে তার ছেলে অনেক বড় হয়ে গেছে, সে এখন বিয়ে করতে চায়। সে তো অনেক খুশি। বিক্রমের কাছ থেকে সে তখন কল্পনার ছবিটা দেখে। তার তো এই ছবি দেখে
আরো বেশি পছন্দ হয়। তাই সে বলতে থাকে যে তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, সে তো ধুমধাম করে তার বৌমাকে বরণ করে নিবে। আর তাছাড়া তার ছেলে যদি কোনো কাজ না করতে পারে তাহলে সে তার ছেলের বউকে খাওয়াবে, সমস্যা কি? বিক্রমও তো তার বাবার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। আর দুজন মিলে তখন বিক্রমের মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিক্রমের মা বলে যে তারা বাবা ছেলে তো দেখছি দুজনেই পাগল হয়ে গেছে। এই বলে সে রাগ করে তার রুমে চলে যায়। তখন বিক্রমের বাবা তাকে চিন্তা করতে বারণ করে আর বলে যে সে সবটা সামলে নিবে, তাকে এত কিছু ভাবতে হবে না। এরপর দেখানো হয় বিক্রমদের কলেজের রেজাল্ট দেওয়ার দিন চলে আসে। বিক্রমের বাবা কোনোভাবে বিক্রমের মাকে শিলিগুড়ি গিয়ে কল্পনার বাবা মায়ের সাথে দেখা করার জন্য মানিয়ে নিয়েছিল। তার এখন এতে খুব একটা সমস্যা ছিল না, এজন্য তারা সবাই শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে থাকে। আমরা দেখি বিক্রমের বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে আরো ভালো হয়ে যাচ্ছিল। সব গোছগাছ করার পর তারা এখান থেকে বের হবে তার আগে বিক্রম তার বাবা মায়ের সাথে একটা সেলফি তুলে নেয় আর সেটা কল্পনার কাছে পাঠিয়ে দেয় আর তাকে এটা জানায় যে তারা বের হয়ে গেছে। আর শিলিগুড়িতে ল্যান্ড করার পরেও বিক্রম কল্পনাকে সেটা জানিয়ে দেয়। এদিকে আমাদেরকে কল্পনাকে দেখানো হয় সে একটু নার্ভাস ছিল। তার মাও তো কলেজে যাওয়ার জন্য বের হবে। তখন মায়ের কাছে সে জিজ্ঞেস করে তার বাবাকে এখনো বাসায় আসেনি। তার মা জানায় না, তার বাবা সরাসরি কলেজে পৌঁছে যাবে, সে যেন একদমই চিন্তা না করে, সবকিছু ঠিকঠাক ভাবেই হবে। এরপর দেখানো হয় দুই পরিবার কলেজে চলে আসে। তারা রেজাল্ট দেখে জানতে পারে যে বিক্রম পাশ করেছে আর কল্পনা পুরো কলেজে টপ করেছে। দুই পরিবারই তখন অনেক বেশি খুশি ছিল। বিক্রমের বাবা মা তখন কল্পনার মায়ের সাথে দেখা করে। আমরা তো ভালো করেই জানি যে বিক্রমের বাবা কতটা বেশি রসিক স্বভাবের, এজন্য সে কল্পনার মায়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে তার সাথে অনেক গল্প করতে শুরু করে দেয়। বিক্রমের মা তো তার এত কথা শুনে মাঝে মাঝে বেশ লজ্জাবোধই করছিল, কিন্তু কিছু বলতেও পারছিল না। এরপর দেখানো হয় তারা সবাই মিলে কল্পনাদের বাড়িতে চলে আসে। সেখানে তারা কল্পনার বাবার আসার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পরেই দেখা যায় কল্পনার বাবা সেখানে চলে আসে, কিন্তু তাকে দেখে বিক্রমের মা কবিতা অনেক বেশি অবাক হয়ে যায়। কল্পনার বাবাও তাকে দেখে খুব অবাক হয়। আর এটা দেখেই বোঝা যায় যে তারা দুজন একে অপরকে আগে থেকেই চিনত। বিক্রমের মা তখন হঠাৎ করে বলতে থাকে যে তারা আর এক মুহূর্তের জন্য এখানে থাকবে না। আর এদিকে কল্পনার বাবাও তার জরুরি কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। বাকিরা এখানে কি হয়েছে কিছুই বুঝতে পারছিল না। বিক্রম তখন তার মাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তো কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। বিক্রম তখন তার মায়ের কাছে জানতে চায় যে সে কেন এরকম একটা আচরণ করে সেখান থেকে বেরিয়ে আসলো, সে কেন শুধু শুধু এমন নাটক করলো। তখন বিক্রমের বাবাও বলতে থাকে যে তার কাছে তো কল্পনার পরিবারকে অনেক ভালো লেগেছে, তাহলে সেখানে হঠাৎ করে এমন রিয়াক্ট করার কি আছে, এই ব্যাপারটাই তো সে বুঝতে পারছে না। বিক্রমের মা তখন দুজনের উপরেই অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে তারা কখনো তাকে চেনার চেষ্টাই করেনি, এর জন্যই তারা আজকে কি হয়েছে এ ব্যাপারে কিচ্ছু জানে না। এরপর সে বিক্রমকে বলতে থাকে যে সে তাকে এই পর্যন্ত বড় করেছে, তার দায়িত্ব এখানেই শেষ। এখন বিক্রমের যা ইচ্ছে সে তাই করতে পারে। ওই মেয়েকে বিয়ে করতে চাইলে সে করতে পারে, সে তাকে কোনো বাধা দিবে না, কিন্তু এরপর যেন বিক্রম তাকে আজীবনের জন্য ভুলে যায়। এসব কথা শুনে বিক্রম তখন তার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে আর কোনো কথাই শোনে না। সে তো শুধু বলতে থাকে যে গত 20 বছর ধরে সে যে সিদ্ধান্ত নিতে পারেনি সে সিদ্ধান্ত এখন নিবে, তাদেরকে ছেড়ে সে আজীবনের জন্য চলে যাবে, তার আর কোনো পিছু টান নেই। এই বলেই সে বেরিয়ে যায়। কিন্তু গার্ডেনে বসে তখন সে একা একা কাঁদতে থাকে। এদিকে বিক্রম আর তার বাবা জানালা দিয়ে তাকে দেখে। বিক্রম তখন তার বাবাকে বলে যে তার মায়ের কথায় নিশ্চয়ই সে অনেক বেশি কষ্ট পেয়েছে, কিন্তু তার বাবা বলে যে তার মা তাকে অনেক বেশি ভালোবাসে, তাকে সে কখনোই ছেড়ে কোথাও যাবে না। আর বিক্রমও যেন কিছুদিনের জন্য তার পিসি ঠাকুর মার কাছে চলে যায়। কিছুদিন তার মায়ের চোখের আড়ালে থাকলে তার মা নিশ্চয়ই তার কষ্টটা বুঝতে পারবে। বিক্রমের কাছে তার বাবার এই আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সেও এতে রাজি হয়ে যায়। এদিকে তখন কল্পনাকে দেখা যায়, সে তার বাবার সাথে গিয়ে কথা বলার চেষ্টা করে। তাকে বলতে থাকে যে বিক্রমের মা হঠাৎ করে এমন আচরণ কেন করলো, সে তো কিছুই জানে না, কিন্তু সেও তো কিছু না বলে সেখান থেকে চলে গেল, তারা কেন এমন করলো। তখন তার বাবা বলে যে সে তার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না, তার সাথে বিক্রমের বিয়ে হবে না। এই বলেই সে উঠে চলে যায়। বাবার এমন আচরণে কল্পনা অনেক বেশি কষ্ট পায়। তাছাড়া ছোটবেলা থেকেই তার বাবা অন্য বাবাদের মতো ছিল না, তারপরেও সে সব মেনে নিয়েছে, কিন্তু এখন তার বাবার এমন আচরণ তার মেনে নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। সে তার মায়ের কাছে বসে অনেক কানাকাটি করতে থাকে। তার মাকে বলে যে সে বিক্রমকে ছাড়া আর কাউকে ভাবতেই পারে না, তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে কালকেই সে কলকাতা চলে যাবে। অন্যদিকে তখন দেখানো হয় বিক্রম তার বাবার কথা মতো পিসি ঠাকুমার বাড়িতে চলে আসে।
ইনি হলো মূলত বিক্রমের মায়ের পিসি। তাকে বিক্রম অনেক ভালোবাসতো আর সেও বিক্রমকে অনেক ভালোবাসতো। বিক্রম তার কাছে গেলেই সে তাকে অনেক আদর যত্ন করত, তার মায়ের ছোটবেলা নিয়ে গল্প করত। তো বিক্রম এবার সেখানে গিয়ে তাকে তার ভালোবাসার কথা আর তার মা এই বিষয়টা মেনে নিতে চাচ্ছে না এই ব্যাপারেও জানায়। তখন পিসি ঠাকুমা বলতে থাকে যে তার মা নিজেই তো জোয়ান বয়সে প্রেম করেছে আর এখন নিজের ছেলেকে করতে দিচ্ছে না। এই কথা শুনে তখন বিক্রম বলতে থাকে যে তার মা কি তার বাবার সাথে প্রেম করে বিয়ে করেছে? তো ঠাকুমা এবার তাকে তার মায়ের প্রেমের গল্প বলতে থাকে। সে বলে যে তার মা অনেক পড়াশোনার প্রতি মনোযোগী ছিল, অনেক শান্ত প্রকৃতির ছিল, তবে তার জীবনেও ভালোবাসা আসে। তাদেরই এলাকার মুদির দোকানদারের ছেলের সাথে তার ভালোবাসার সম্পর্ক হয়। বিক্রমের মা তার কাছে প্রতিদিনই কিসমিস কেনার জন্য যেত। দুজন দুজনকে অসম্ভব পরিমাণে ভালোবাসতো। কিন্তু তারপর একদিন হঠাৎই বিক্রমের নানা তার মায়ের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। বিক্রমের মা তো তার নিজের বাবাকে অনেক বেশি ভয় করত, তাই সে তার কথার উপরে কিছুই বলতে পারেনি। কান্নাকাটি করে সে সবকিছু এই পিসি ঠাকুমাকেই জানিয়েছিল, কিন্তু করার কিছুই ছিল না। এর জন্যই বিক্রমের মা তখন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে স্টেশনে গিয়ে তার প্রেমিকের আসার জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু ট্রেন ছুটে যায়। তারপরেও তার প্রেমিক সেখানে আসে না। বিক্রমের মা তো সেখানে বসেই অনেক কান্নাকাটি করতে থাকে। পরে আর কোনো উপায় না পেয়ে সে তার বাবার সাথেই বিয়ে করে নেয়। এই গল্প বলার পরেই পিসি ঠাকুমা তার মায়ের এবং তার প্রেমিকের ছবি এনেও বিক্রমকে দেখায়। বিক্রম তো এটা দেখে একদমই অবাক হয়ে যায়, আর এরপরই সে বুঝতে পারে যে তার মায়ের প্রেমিক হলো কল্পনার বাবা। তখনই সে এই ছবিটা নিয়ে কল্পনার সাথে দেখা করে আর তাকে সবটা খুলে বলে। বিক্রম তো খুব খুশি ছিল যে একটুর জন্য সে আর কল্পনা ভাই বোন হয়নি, কিন্তু কল্পনার তার বাবা এবং বিক্রমের মায়ের ভালোবাসার এমন পরিণতির জন্য অনেক কষ্ট হতে থাকে। তবে এখন তো আর করার কিছুই ছিল না, যা হওয়ার তা তো হয়েই গেছে। তাদের দুজনের পথ এখন একদমই ভিন্ন। তাছাড়া তারা এখন তাদের মা বাবার মধ্যে কি সমস্যা সেটাও বুঝতে পেরেছে। তাই বিক্রম বলে যে তার কাছে এই সমস্যার একটা সমাধান আছে, আর এর জন্য তারা 6 দিন সময় নিবে। এই 6 দিনের মধ্যেই বিক্রম কল্পনার বাবাকে পটানোর চেষ্টা করবে আর কল্পনা বিক্রমের মাকে পটানোর চেষ্টা করবে। আর তারপর যা হবে তারা দুজনই মেনে নিবে, কারণ তারা কখনোই তাদের বাবা মাকে কষ্ট দিয়ে পালিয়ে বিয়ে করবে না। কল্পনার কাছে এই প্ল্যানটা খুবই ভালো লাগে, তাই সে বিক্রমের মাকে পটানোর জন্য কলকাতাতেই থেকে যায়। আর বিক্রম পরবর্তী দিন সেই শিলিগুড়ি চলে যায় কল্পনার বাবাকে পটানোর জন্য। এরপর দেখা যায় তাদের এই 6 দিনের প্রথম দিনে গিয়ে কল্পনা বিক্রমের বাবা মায়ের সাথে একটা গ্রোসারি স্টোরে দেখা করে। সেখানে গিয়ে সে বিক্রমের মায়ের সাথে কথা বলারও চেষ্টা করে আর বলতে থাকে যে সে কলকাতাতে কিছু কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে আর পাশের একটা হোস্টেলে থাকছে। কথা শুনে বিক্রমের বাবা তাকে তাদের বাড়িতে যাওয়ার জন্য বলে দেয়, কিন্তু বিক্রমের মা তো একদমই তার সাথে ঠিক করে কথা বলে না, তাকে কোনোভাবে সে ইগনোর করে চলে যায়। এদিকে বিক্রম কল্পনার বাবার ফ্যাক্টরিতে যায় আর তার সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু তার নাম শুনেই কল্পনার বাবা তার সাথে আর দেখা করতে চায় না। দ্বিতীয় দিনে বিক্রম বেশ ভোরবেলা উঠে যায় আর কল্পনার বাবা জগিং করতে বের হলে সেও তার সাথে সাথে গিয়ে দেখা করে আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেখানেও কল্পনার বাবা তাকে ইগনোর করতে থাকে। ওদিকে আবার কল্পনাকে দেখা যায় সে একটা মুদির দোকানে গিয়ে বিক্রমের মায়ের সাথে দেখা করে আর ইচ্ছে করে মুদির দোকানদারের কাছে কিসমিস চায়, কিন্তু বিক্রমের মা তো তাকে একদমই পাত্তা দেয় না। কল্পনা এসব দেখে বুঝতে পারছিল না যে সে বিক্রমের মায়ের সাথে কিভাবে কথা বলবে, তাই একদিন সে তার সাথে কথা বলার জন্য তাদের বাড়িতে গিয়ে পৌঁছায়। আমরা দেখতে পাই বিক্রমের মা তখন কিছু বাচ্চাদেরকে কবিতা পড়া শেখাচ্ছিল, কিন্তু বাচ্চাগুলো সঠিকভাবে কবিতা আবৃত্তি করতে পারছিল না। তখনই মাঝখান থেকে কল্পনা সেখানে আসে আর খুবই সুন্দর করে কবিতা আবৃত্তি করে। এরপর বলতে থাকে যে তার বাবা তাকে এগুলো শিখিয়েছে। সে কোনোভাবে বিক্রমের মায়ের মন নরম করার চেষ্টা করছিল, তার সাথে আজ জোর করে 2 মিনিট কথা বলতে চায় সে, কিন্তু বিক্রমের মা তো তার উপর অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে সে এখানে তার ক্যারিয়ার গড়তে এসেছে, তাই যেন সেটাতেই মনোযোগ দেয়। এরকম অন্যের বাড়িতে না বলে চলে আসা এগুলো তাকে একদমই মানায় না। আর তাছাড়া সে খুব ভালো করেই বুঝতে পারছে যে তার ছেলে হঠাৎ করে কোথায় গেছে, সে নিশ্চয়ই শিলিগুড়ি গিয়েছে। কল্পনা তখন অনেক বেশি অপমানিত বোধ করে, তাই সে তার কাছে ক্ষমা চেয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তার কল্পনার প্রতি এমন আচরণ দেখে বিক্রমের বাবা নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে তাকে বলে যে তার কি এমন সমস্যা, বিক্রম আর কল্পনা তারা একে অপরকে ভালোবাসে, তাহলে সে কেন তাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে আমাদেরকে বিক্রমকে দেখানো হয় সে কল্পনার বাবাকে ফলো করতে করতে একটা রেস্টুরেন্টে চলে যায় আর সরাসরি কল্পনার বাবার টেবিলে গিয়ে বসে পড়ে। সে তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই কল্পনার বাবা অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে সে কেন তাকে ফলো করছে। তাছাড়া সে নিশ্চয়ই জানে যে তার মেয়ে এখন কোথায় আছে, আর এই সবকিছু একদমই ভালো লাগছে না তার, সে যেন তার সামনে আর না আসে। এই বলেই সে সেখান থেকে উঠে চলে যায়। বিক্রমের পর বেশ মন
মন খারাপ করে তার বাবাকে কল করে। তার বাবা বলে যে তাদের বাসায় কল্পনা এসেছিল, কি সুন্দর কবিতা আবৃত্তি করলো সে। তার মা তো দেখে একদম অবাক হয়ে গিয়েছিল, কিন্তু কোনোভাবে স্বীকার করেনি। কবিতা তখন সেখানে আসলে বিক্রমের বাবা ভয় পেয়ে কল কেটে দেয়। কবিতাও তখন কোনো কিছু না বলে ফোন নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমাদেরকে দেখানো হয় কল্পনার বাবা কল্পনার মায়ের কাছে আসে আর বলতে থাকে যে সে কিন্তু একটা মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছে, এটা করা তার একদমই ঠিক হচ্ছে না। সে আসলে এখানে কল্পনার কলকাতা যাওয়ার বিষয়টা যে তার মা লুকিয়েছে এই ব্যাপারে কথা বলছিল। কিছুক্ষণ পর দেখানো হয় কল্পনা তার মাকে কল করে। তখন তার মা বলতে থাকে যে এখানে সে সবটা সামলে নিবে, কিন্তু কল্পনা তখন বুঝতে পারে তার মায়ের মন ভালো ছিল না। সে তার মায়ের কাছে কি হয়েছে সেটা জিজ্ঞেস করে, কিন্তু তার মা তাকে বলে যে কিছুই হয়নি, সে যেন একদমই চিন্তা না করে। কল্পনাও তখন ইমোশনাল হয়ে তার মাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। তাদের এই কথা তখন আড়াল থেকে কল্পনার বাবা শুনতে থাকে, আর কোথায় যেন সে একটু অনুশোচনা বোধ করে। সে বুঝতে পারে যে নিজের কষ্টের জন্য সে কল্পনার মাকেও কখনো সুখী করতে পারেনি, সে তাকেও সবসময় কষ্ট দিয়ে গেছে। এদিকে বিক্রমের মাও সবকিছু নিয়ে ভেবে অনেক কষ্ট পাচ্ছিল। তারও মনে হতে থাকে যে সে তার হাজবেন্ড এবং ছেলের সাথে ঠিক করছে না। এরপর আমাদের দেখানো হয় চতুর্থতম দিন। বিক্রম সরাসরি কল্পনার বাবার সাথে দেখা করার জন্য ফুল নিয়ে তাদের বাসায় চলে যায়। কল্পনার বাবা বলতে থাকে যে সে বুঝতে পারছে যে বিক্রম তার মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু সে কাজ কি করে? কিছুই তো করে না। বিয়ের পরে তার মেয়েকে সে কি বাবার টাকায় খাওয়াবে? তাছাড়া তার বাবা মা তো তাকে বেসিক ম্যানার্সও শেখায়নি, যার জন্য এভাবে না বলে সে একজনের বাসায় চলে এসেছে। বিক্রম তখন তার কথা শুনে অনেক কষ্ট পায় আর বলতে থাকে যে সে শুধু তাকে তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্যই মানাতে এসেছে। সে আরো বলে আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া আমরা দুজন একে অপরকে কখনোই বিয়ে করব না, আর আমরা কখনো পালিয়েও যাব না। সে আরো বলতে থাকে যে আপনারা যদি মেনে না নেন তাহলে আর আমি কখনোই আপনাদেরকে বিরক্ত করব না। এইটুকু ভদ্রতা আমার মা বাবা আমাকে শিখিয়েছে। এই বলে সে তখন সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই কল্পনার বাবা তাকে ডাক দেয় আর বলতে থাকে যে সে নাকি অনেক ভালো ড্রয়িং করতে পারে, তাই তাদের চা বাগানের যেন সে একটা ড্রয়িং বানিয়ে তাকে দেয়। এই কথা শুনেই বিক্রম অনেক বেশি খুশি হয়ে যায়। তাই সে কল্পনার বাবার কাছে ছুটে এসে তাকে এই কাজ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাতে থাকে। এ থেকেই বোঝা যায় বিক্রমের প্রতি কল্পনার বাবা এখন একটু একটু নরম হতে শুরু করেছে। এরপর আমাদেরকে কল্পনাকে দেখানো হয় সে আবারও ইচ্ছে করে বিক্রমের মায়ের সাথে দেখা করে। এবার কবিতা আর তাকে ইগনোর করে না, তার সাথে বেশ ভালোভাবেই কথা বলে। মনের মধ্যে সংকোচ তারা এখনো ছিল, কিন্তু সেটাকে সাইডে রেখে সে কল্পনাকে তাদের পাড়ার সরস্বতী পূজায় আসতে বলে। কল্পনা তো অনেক খুশি হয়ে যায়। সে পরবর্তী দিন খুব সুন্দর করে শাড়ি পরে রেডি হয় আর মণ্ডপে চলে যায়, কিন্তু তখন দেখে যে বিক্রমের মা তার পিরিয়ড হওয়ার কারণে মণ্ডপে ঢুকছে না। এটা দেখে সে তখন তাকে বলতে থাকে যে পিরিয়ড হয়েছে তো কি হয়েছে। তখনই পুরোহিত সেখানে চলে আসে আর বলে যে এটা হলো একটা ব্যাধি, এটা নিয়ে পূজার মণ্ডপে প্রবেশ করা যাবে না। তখনই কল্পনা আওয়াজ তোলে আর বলতে থাকে যে তাদের সরস্বতী মাও তো একজন নারী, তারও তো এমন সমস্যা ছিল, তার পুজো করতে তো তাদের কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তাদের এই সমস্যা নিয়ে এখানে প্রবেশ করতে কি প্রবলেম? আর তাদেরকে এখন একটু পুরনো চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এই পিরিয়ড কোনো অসুস্থতা না। এসব বললেই তখন সবাই কল্পনার সাথে এগ্রি করতে থাকে। বিক্রমের মাও তো তখন তার এই বিষয় নিয়ে আওয়াজ তোলা দেখে অনেক খুশি হয়ে যায়, আর এরপরই তারা একসাথে নির্দ্বিধায় পুজো করে। এরই মাধ্যমে আমাদেরকে দেখানো হয় বিক্রমের মায়ের সাথে কল্পনার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। বিক্রমের মা অবশেষে তাকে মেনে নেয়, কিন্তু সে কল্পনার কাছে জিজ্ঞেস করে যে তাদের বিয়েতে সে রাজি তো হয়েছে, কিন্তু তার বাবা কি এতে কখনো রাজি হবে? কল্পনা বলে যে বিক্রম নিশ্চয়ই তার বাবাকে রাজি করিয়ে ফেলবে, কিন্তু এদিকে তখন দেখা যায় বিক্রম রেলওয়ে স্টেশনে গিয়ে বসেছিল। তখনই কল্পনার বাবা তার কাছে আসে আর বলে যে বিক্রম তাকে এখানে তাদের বিয়ে নিয়ে মানানোর জন্য এসেছে, আর সে বুঝতেও পেরেছে যে বিক্রম ভালো একটা ছেলে, কিন্তু তার সাথে তার মেয়ের বিয়ে হওয়া সম্ভব না। সবকিছু সবসময় বলা যায় না, তাই বিক্রম যেন এখান থেকে চলে যায় আর নিজের ক্যারিয়ারে ফোকাস করে। বিক্রম তখন হাত জোর করে তাকে বলে যে সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে আর সে তার সাথে পালিয়ে বিয়ে করতে চায় না। আর এই স্টেশনে আগেও একটা সম্পর্ক ভেঙে গিয়েছে, তাই সে যেন আর একটা সম্পর্ক ভেঙে না দেয়। এ কথা শুনেই কল্পনার বাবা তখন অনেক রেগে যায় আর তাকে এক চড় মেরে সেখান থেকে চলে যায়। বিক্রম কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে চুপচাপ তার বাসায় চলে আসে। কল্পনার পর তার সাথে দেখা করে আর বলে যে সে তাকে ছেড়ে কখনোই থাকতে পারবে না, তাই তাদের পালিয়ে বিয়ে করা উচিত। কিন্তু বিক্রম জানায় তার বাবা অনেক ভালো একজন মানুষ, সে আগে অনেক বেশি কষ্ট পেয়েছে, সে তাকে আরেকবার কষ্ট দিতে পারবে না, তাদেরকে তাই অন্য কিছু ভাবতে হবে। তখনই তাদের সব কথা শুনে বিক্রমের বাবা সেখানে চলে আসে আর বলে যে কল্পনার বাবার সাথে
বিক্রমের মায়ের সম্পর্কের কথা সে অনেক আগে থেকেই জানতো। তাছাড়া সে খুব ভালো করেই জানে বিক্রমের মা আগে যাই হোক না কেন এখন সে মন প্রাণ দিয়ে তাকেই ভালোবাসে, তাই এখন তাকেই সবটা সামলাতে হবে। তাই তারা যেন কোনো চিন্তা না করে। তাই তারা ঠিক করে বিক্রম আর কল্পনা বিক্রমের মাকে নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিবে। আর এদিকে বিক্রমের বাবা আগে কল্পনার বাবার কাছে পৌঁছাবে। তো যেই কথা সেই কাজ, বিক্রম তার মা এবং কল্পনাকে নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় বিক্রম তার মায়ের সাথে কোনো কথা বলছিল না। দুজনই একে অপরের সাথে কথা বলতে একটু দ্বিধাবোধ করছিল। ঠিক তখনই হঠাৎ করে রাস্তায় তাদের গাড়ি থেমে যায়। তাই তারা নেমে দেখতে থাকে কি সমস্যা হয়েছে। তখনই বিক্রম তার মায়ের কাছে যায়। তার মা তো এত বছর পরে কল্পনার বাবাকে অর্থাৎ তার প্রাক্তন প্রেমিককে ফেস করবে, এটা নিয়ে সে অনেক বেশি নার্ভাস ছিল। তাই বিক্রম যখন তার কাছে আসে আর তার মনের কষ্ট আগে না বোঝার জন্য তাকে সরি বলে, তখন তার মা অনেক ইমোশনাল হয়ে যায় আর তার কাছেই ভেঙে পড়ে আর বলতে থাকে যে সেও তার কাছে অনেক ক্ষমা চাচ্ছে, কারণ তার নিজের কষ্টের জন্য সে এতদিন তাকেও কষ্ট দিয়ে এসেছে। তাছাড়া তার বাবাকেও সে ওইভাবে কখনো ভালোবাসা দেখাতে পারেনি। তাদের দুজনের সাথেই সে অনেক খারাপ করেছে, কিন্তু এখন সে নিজেকে পরিবর্তন করতে চায়। বিক্রম তখন তার মাকে জড়িয়ে ধরে আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই তারা একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় বিক্রমের বাবা কল্পনাদের বাড়িতে চলে যায়। কল্পনার মা তখন দরজা খুলে খুবই অবাক হয়। বিক্রমের বাবা তখন সরাসরি বাড়ির মধ্যে প্রবেশ করে আর কল্পনার মাকে বলতে থাকে যে এখন তার আর তার হাজবেন্ডের মধ্যে কিছু কথা হবে আর এই কথাগুলো নিশ্চয়ই কল্পনার মায়ের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু সে তাকে পরে সব বুঝিয়ে দিবে। কল্পনার বাবা তো এদিকে বিক্রমের বাবার উপর খুবই রেগে যাচ্ছিল আর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু বিক্রমের বাবা তার কোনো কথাই শোনে না। সে আরো বলতে থাকে যে সে তাদের সম্পর্কের ব্যাপারে সবকিছু এখন জানে, কিন্তু তখন কিছুই জানতো না। সে বিয়ের পরে জানতে পেরেছে যে বিক্রমের মা তাকে অনেক ভালোবাসতো আর তার সাথে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিল। তবে কল্পনার বাবা সেদিন রেলওয়ে স্টেশনে কেন আসেনি? সে যদি সেদিন ভয় না পেয়ে রেলওয়ে স্টেশনে চলে আসতো তাহলে তো এসবের কিছুই হতো না। আর এখন যখন এই সব কিছু হয়ে গেছে আর ভাগ্যক্রমে তাদেরই ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে ফেলেছে, তখন সে কেন তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? তার তো বরত্ব রেখে তাদেরকে এক করে দেওয়া উচিত। কেন নিজে যে কষ্ট পেয়েছে সেটা সে তার মেয়েকেও পেতে দিচ্ছে? কল্পনার বাবা তখন একদম চুপচাপ তার সব কথা শোনে। সে কি বলবে, তার বলার তো কোনো ভাষাই নেই। এদিকে ততক্ষণে কল্পনার মা সবটা বুঝতে পেরে যায়, সেও তখন চুপ থাকে। কিছুক্ষণের মধ্যেই বিক্রম তার মা এবং কল্পনাকে নিয়ে সেখানে পৌঁছায়। তখন বিক্রমের মা কবিতা আর কল্পনার বাবাকে একসাথে রেখে সেখান থেকে চলে আসে যাতে তারা দুজনে মিলে কথা বলতে পারে। তবে যাওয়ার আগে বিক্রমের বাবা বলতে থাকে যে 10 মিনিটের জন্য সে তার ওয়াইফকে এখানে রেখে যাচ্ছে। কল্পনার বাবা যেন মনে রাখে আগে যাই হোক না কেন এখন কবিতা তার ওয়াইফ, এই বলেই তারা চলে যায়। তখন কবিতা জিজ্ঞেস করে যে সে সেদিন কেন আসেনি। তখন কল্পনার বাবা জানায় সে সেদিন স্টেশনে গিয়েছিল, কিন্তু নিজে সামান্য মুদি দোকানের কর্মচারী হওয়ায় সে অনেক ভয় পেয়ে যায় আর এই কারণে সে নিজেকে কষ্ট দিয়ে হলেও তার সামনে আর কখনো যায়নি। আর এই কারণে সে হাত জোর করে তার কাছে ক্ষমা চায়। কবিতাও তখন তাকে ক্ষমা করে দেয়। তাদের দুজনের মধ্যে আগে গভীর ভালোবাসা ছিল, কিন্তু এখন তারা একদমই আলাদা পথে চলে গেছে। আর তারা এখন এটাও বুঝতে পারে যে তারা এত বছর একে অপরের পার্টনারের সাথে অনেক অন্যায় করেছে। নিজেদের ভালোবাসার ধ্বংসের জন্য তারা এই দুজনের ভালোবাসারও কখনো মূল্য দেয়নি। তাই তারা এখন থেকে নতুন ভাবে সবটা শুরু করার সিদ্ধান্ত নেয়। দুজনেই দুজনের পার্টনারকে আপন করে নেয় আর এরপরই বেশ ধুমধাম করে কল্পনা আর বিক্রমের বিয়েটাও হয়ে যায়। তারা তো অনেক বেশি খুশি ছিল, কারণ অবশেষে তারা তাদের ভালোবাসাটা পেয়েছে। এখান থেকে গল্প আবারও চলে আসে বর্তমানে। এয়ারপোর্টে 6 ঘন্টা বসে থেকে বিক্রম আমাদেরকে তার জীবনের এবং তার বাবা মায়ের জীবনের পুরো কাহিনী জানায়। আজ তাকে তাড়াতাড়ি ফিরতে হতো কারণ তার মেয়ে হয়েছে এবং আগে থেকেই তারা তার নাম দিয়েছিল কিসমিস। তো এই গল্প বলতে বলতেই তার ফ্লাইটের সময় চলে আসে। সে তখন ভিডিও কলে সবাইকে জানায় যে সে দ্রুতই চলে আসছে। এই বলেই সে বেরিয়ে পড়ে। অলসতার কারণে নিজের মেয়েকে দেখতেও সে দেরি করে ফেলেছে। তবে যাই হয়ে যাক না কেন এই অভ্যাস তার আজীবন থাকবে। তবে সবকিছুর পরও এখন তার জীবনটা একেবারে পারফেক্ট। সবাই মিলে এখন খুব খুশি আছে আর এটাই তো বিক্রম সব সময় চাইতো। যাক, অবশেষে তার ভালোবাসার গল্পটা পূর্ণতা পেল। এই তো ছিল আজকের গল্প। আজকের এই ভালোবাসার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।